5 জুলাই রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর-স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অভিজাত এলাকা থেকে অবৈধ স্থাপনা সরাতে হাইকোর্টের নির্দেশ, সময় 10 মাস। সারা দেশে বাড়ছে বন্যার ভয়াবহতা, পানিবাহিত রোগে বিপর্যস্ত মৌলভীবাজার। ফরহাদ মজার অপহরণের কারণ জানা যায়নি, অন্যদিকে দৃষ্টি সরানোর চেষ্টা, দাবি বিএনপির। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তর ও ধানমন্ডি আবাসিক এলাকার অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনা 10 মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত রিটের আদেশ দিয়েছেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। সালে গুলশানের হলি আর্টিজানে হামলার পর অনুমোদনহীন 552টি প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে রাজুক। ওই বছরের 25 জুলাই শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে 237টি প্রতিষ্ঠান। সে সময় 2016 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছিল আদালত। বুধবার রিটগুলো নিষ্পত্তি করে আদেশ দেন আদালত। আদেশে বলা হয়, অপসারণ না হলে বিনা নোটিশে ওইসব স্থাপনায় অভিযান চালাতে পারবে রাজুক। এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আগামী 10 মাসের ভিতরে সরিয়ে ফেলার জন্য হাইকোর্ট সময় প্রদান করেছেন এবং এই 10 মাসের ভিতরেই তাদেরকে আবাসিক এলাকার থেকে তাদের প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিতে হবে। এসব স্থাপনার মধ্যে রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বিপণী বিতান সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে কনভার্সন ফি দিয়ে রাজুকের অনুমতি নিয়ে আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনা করা যাবে বলে জানিয়েছে আদালত। গুলশান বনানীর কিছু কিছু প্লট আমার জানা মতে তারা কনভার্সন ফি দিয়ে আবাসিক কাজে ব্যবহার না করে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অনুমতি নিয়েছে। এগুলো রাজুক কতখানি দেবে না দিবে সেটা আলাদা কথা, কিন্তু বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতে তারা থাকতে পারবে না। তবে এখন থেকে 10 মাসের মধ্যে ওইসব স্থাপনা রাজুক বা কোনো সংস্থাই উচ্ছেদ অভিযান চালাতে পারবে না। বিচ্ছিন্ন করা যাবে না গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রাজুকের চেয়ারম্যান আব্দুর রহমান। আমরা রাজুকের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে জানতে চাইব, এই রাজধানীর অভিজাত 4 এলাকা গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা, বাণিজ্যিক ভবন আগামী 10 মাসের মধ্যে হাইকোর্ট সরিয়ে ফেলতে বলেছে। কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এইসব এলাকা থেকে বাণিজ্যিক যেসব ভবন সেগুলি সরিয়ে নেওয়ার একটি কথা হয়েছিল গত বছর ঠিক এই সময়। সেই নির্দেশটি আসলে মানা হয়নি কেন? হাইকোর্টকে নতুন করে আবার 10 মাস সময় দিয়ে এই নির্দেশ কেন দিতে হলো? এটার ব্যাপার হলো যে আগে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল, আমরা সেই নির্দেশনা মোতাবেকই আমরা উচ্ছেদ কার্যক্রম আমরা চালু রেখেছিলাম, যেটা আজ অবধি এখানে এটা চালু ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা উচ্ছেদ করতে যে আমরা দেখলাম যে কিছু কিছু হাইকোর্টে রিট করা হয়েছে, বেশ কিছু মামলা, বেশ কিছু বাড়ি এই ধরনের আমরা অবৈধ স্থাপনা আমরা এটা উচ্ছেদ করতে পারি নাই। তার কারণ এগুলো হাইকোর্টে রিট করা ছিল। এই রিটের এগেনস্টে আমরা এগুলো আপিল করেছিলাম, যে রিটের এগেনস্টে আমরা এটা আপিল করেছিলাম। সেই আপিলের প্রেক্ষিতে আমাদের এই রিটের এগেনস্টে যে আপিল করেছিলাম তার প্রেক্ষিতেই আজকের এই ব্যাপারটা, আজকের এই রায়টা চলে আসছে। বাণিজ্যিক স্থাপনা বা অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনা বলতে আসলে আমরা কি বুঝি? ঢাকা শহরের যে 4টি জায়গার কথা বলা হয়েছে, গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি, তাতে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা আসলে শতকরা কত ভাগ হতে পারে বা কি পরিমাণ হতে পারে? যে প্রতিষ্ঠান আমরা দেখি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ থেকে শুরু করে স্কুল, কলেজ, তার সবই কি অনুমোদনহীন বা সবই কি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অন্তর্গত? এখন সবই না, অনুমোদনহীন কিছু কিছু কমার্শিয়াল এরিয়া অনুমোদন আছে, কিন্তু এখানে ম্যাক্সিমামই অনুমোদনহীন আমরা বলবো। গুলশান, বনানী, বারিধারা এবং ধানমন্ডি এলাকায় আমাদের হিসাব মতে প্রায় 3000টা স্থাপনা আছে, 3000।
3000 স্থাপনা আছে যেগুলো এইরকম অবৈধ, যেগুলোকে আমাদের অনুমোদন নাই। হয়তো তারা আবাসিক এলাকায় অনুমোদন নিছে, কিন্তু তারা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। ব্যাপারটা হলো এই ধরনের, এরকম তাদের ওই বাণিজ্যিক হিসেবে তাদের কোনো অনুমোদন নাই। তার এরকম 3000 স্থাপনা রয়েছে আপনাদের হিসাবে? হ্যাঁ, এরকম, হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 3000 স্থাপনা আছে এই গুলশান, বনানী, বারিধারা এবং ধানমন্ডিতে। গতবার যখন আপনারা অভিযান পরিচালনা করছিলেন তখন একটি অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে এসেছিল যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হবে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হবে, এই কথা বলে কেউ কেউ তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং তাদেরকে সেখানে ব্যবসা করতে দেওয়া হবে বলে আশ্বাস দিচ্ছেন। এরকম কোনো অভিযোগ আপনাদের কাছেও এসছে কিনা? এইরকম কোনো অভিযোগ আমাদের কাছে নাই, তবে আপনি যেটা বলেছেন এটা আমরাও শুনেছি, তবে এই ধরনের কোনো লিখিত অভিযোগ আমরা একটাও পাই নাই যে কোনো কাউকে এই ধরনের কোনো অবৈধ প্রস্তাব বা এই ধরনের কিছু কোনো লিখিত অভিযোগ আমাদের রাজুকের কাছে আমাদের পাইনি, আমাদের কাছে পাইনি। যখন মন্ত্রী পরিষদ বিভাগে এই সিদ্ধান্ত নিল বা ক্যাবিনেট মিটিং এ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো তখন সবচেয়ে বেশি তর্ক যেটি নিয়ে উঠেছিল সেটি হচ্ছে স্কুলগুলির কি হবে, কারণ রাজধানীর এই সব এলাকায় আমরা বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুল পরিচালিত হতে দেখছি, যা আপনি যেরকম বলেছিলেন যে একটা আবাসিক এলাকায় এটি করা হচ্ছে, সেই স্কুলগুলি কি সরিয়ে ফেলতে হবে? এখন কথা হলো যে এটা 10 মাসের হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে যে রায়টা আছে এর ভিতরে একটা, আমি যতটুকু জেনেছি এর ভিতরে আছে, যদি আমরা কোনো কমার্শিয়াল কোনো কিছুকে বা স্কুল কলেজকে যদি রাজুক মনে করে যে এগুলোকে অনুমোদন দেওয়া যাবে, এর ভিতরে আমরা অনুমোদন দিতে পারবো। তা আমরা সেটা বিশ্লেষণ করে দেখব যে এটা যদি ওই ধরনের কোনো কিছু হয় যেটা অনুমোদন যোগ্য, অনুমোদন দেওয়া যাবে স্কুল কলেজ, সেটা হয়তো বিবেচনা করা যাবে। রাজধানীর যে 4টি এলাকার কথা আমরা বলছি, গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি, সেই 4টি এলাকার মধ্যে শতকরা কত ভাগ এলাকা বাণিজ্যিক কার্যক্রমের জন্য নির্ধারিত আছে? এরকম কোনো হিসাব কি রাজুকের কাছে রয়েছে, নাকি এর সবটাই আবাসিক এলাকা? কোনো হিসাব এই ধরনের ওইভাবে কোনো হিসাব নাই যে কতটুকু এলাকা বাণিজ্যিক ভাবে ইয়ে করা আছে। এটা এখন বর্তমানে তো এটা যত্রতত্রভাবে গড়ে উঠছে, এটা বিভিন্ন এলাকায় যত্রতত্রভাবে গড়ে উঠছে এটা। তবে আমরা চেষ্টা করতেছি যে একটা মাস্টার প্ল্যান, বর্তমান প্রেক্ষিতে একটা মাস্টার প্ল্যান করার জন্য একটা সার্ভে করতেছি আমরা, যাতে বর্তমান প্রেক্ষিতে একটা মাস্টার প্ল্যান আমরা করব, এবং এটা এই কাজটা আমাদের হাতে আছে। 3000 স্থাপনার কথা আপনি, এবং আমরা আশা করি যে এই যে 10 মাসের, জি প্লিজ, জি 3000 স্থাপনার কথা আমি বলছি, জি আপনি 10 মাসের কথা বলছিলেন, কথাটি শেষ। আমি 10 মাসের কথা যেটা বলতে চাচ্ছি যে এই যে 10 মাস সময়, এই 10 মাস সময় আমরা একটা সার্ভে করার একটা সময় পেলাম, যে আপনি যেটা বলছেন কতগুলো স্কুল কলেজ, কিছু কিছু নেসেসারি জিনিস আছে যেগুলো এখানে রাখা দরকার বা রাখতে হবে, এগুলো আমরা চিন্তা ভাবনা করব। সবগুলো তো 10 মাস পর উঠে গেলে তো এইগুলো আধুনিক নগরায়নের যে সুযোগ সুবিধা সেগুলোর থেকে লোকজন বঞ্চিত হবে। এটা আমরা চেষ্টা করব যে কি করা যায়। আমরা মোটামুটি ভাবে 3000 স্থাপনার কথা আপনাদের কাছে শুনছি। আপনারা আগেও বিভিন্ন সময় এই আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনার কথা অনেকবার বলেছেন, রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু রাজুকের অনুমোদন ছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক এসব প্রতিষ্ঠান চলতে পারে কি করে? কারণ রাজুকের একটি নির্দিষ্ট সময় পর পর রাজুকের ইন্সপেকশনের কথা আছে। রাজুক আসলে সে গ্যাস পাবে কিনা, পানি পাবে কিনা, বিদ্যুৎ পাবে কিনা, অন্যান্য নাগরিক সুবিধা পাবে কিনা, সেগুলি দেখার কথা। আপনারা কি সেগুলি আপনাদের অজান্তেই এগুলি হয়েছে, এই আবাসিক স্থাপনাগুলি? এখন আমি যদি বলি যে এটা অজান্তি হোক বা প্রয়োজনের তাগিদে হোক, এইগুলো হয়তো গড়ে উঠেছে রাজুকের অনুমতি ছাড়া। এইভাবে গড়ে যখনই রাজুক এই অবৈধ স্থাপনার উপরে যখনই এই ফাইটটা করতে গেছে, এই উচ্ছেদ অভিযানটা করতে গেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ঐতিহাসিক রায়টা ওইভাবেই আসছে, এর পরিপ্রেক্ষিতে আসছে, অন্য কোনো কারণের জন্য কিন্তু আসে নাই। যখন রাজুক এগুলোতে উচ্ছেদ করতে গেছে তখনই মামলা মোকদ্দমা করছে যারা মালিক, এই মামলা মোকদ্দমার প্রেক্ষিতে আজকের এই রায়টা চলে আসছে এখানে। সুতরাং আমরা একটা গাইডলাইন পেলাম, এখন 10 মাসের মধ্যে তারা তাদের স্ব উদ্যোগে তাদের জিনিসগুলো, তারা অবৈধ স্থাপনাগুলো তারা এখান থেকে সরে নিবে, এবং তারপরে যদি তারা না সরে নেয় তারপরে কি বুদ্ধি সেটা রাজুক করবে। এবং তারপরে আপনাকে আমি আরেকটা জিনিস বললাম যে ম্যাক্সিমাম যে নেসেসিটিগুলা, যেগুলো হয়তো স্কুল কলেজ বা হাসপাতাল এইরকম 2-4টা যেগুলো থাকা দরকার, সেগুলো রাজুক সার্ভে চালাবে, এর মধ্যে সার্ভে চালায় রাজুক সেটা নির্দিষ্ট করবে যে কতগুলো এখানে রাখা সমীচীন হবে বা সমীচীন হবে না।
আপনাকে আসলে সরকারের অনেকগুলি সংস্থার পাশাপাশি কাজ করতে হয়। এখানে সিটি কর্পোরেশন কাজ করছে, এখানে পূর্ত মন্ত্রণালয় রয়েছে, সরকারের অন্যান্য বিভাগেরও অনেক আমি অনুমোদিত বা অনুমোদনহীন বা জরুরি প্রয়োজনে নেওয়া ভবন রয়েছে। সেই ক্ষেত্রে কি আপনাকে বড় ধরনের কোনো আমি যদি বলি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কিনা? সিটি কর্পোরেশন বলবে কিনা যে না এটি তারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, তারা এখানে এটি করতে পারবে? না, এটা এটা আমরা সিটি কর্পোরেশন, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, আমরা সমন্বিতভাবে, যেটা আমি বললাম, এটা সমন্বিতভাবে আমরা উদ্যোগটা নেব, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়েই তাদের পরামর্শক্রমে এটা উদ্যোগ নেব। অলরেডি এই ব্যাপারে আমাদের দক্ষিণের সিটি মেয়র উনি আমাকে টেলিফোন করছিলেন এই ব্যাপারটা নিয়ে, যেহেতু গুলশান বনানী তার এরিয়াতে পড়ে, উনি অলরেডি আমাকে টেলিফোন করছেন যে এইরকম একটা রায় হয়েছে, আমি শুনেছি, এর প্রেক্ষিতে কি করা যায় আমরা বসে আমরা ডিসিশন নেব। গুলশান বনানী তো বোধহয় সম্ভবত উত্তর ঢাকায় পড়েছে। গুলশান বনানী উত্তর ঢাকার মেয়র মহোদয় আমার সাথে কথা বলেছেন, উত্তর ঢাকার মেয়র আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা একটা বিরতি নিতে চাইবো। বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনার কাছে একটু আইনি পার্সপেক্টিভটা জানতে চাইবো যে এখনো কিন্তু যারা এখানে আছেন তাদের আপিল করার সুযোগ থাকছে, সেই ক্ষেত্রে আপনাদের ডিফেন্সটা কি হবে এবং আপিলে যদি রায়টি স্থগিত থাকে বা অন্য কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা কি করতে চাইবেন সেটিও আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। জনাব আব্দুর রহমান, আমি জানতে চাইছিলাম যে এইটি তো হাইকোর্ট রায় দিয়েছে, এই রায় যদি আপিল বিভাগে স্থগিত হয় তাহলে আপনাদের আসলে কি করবেন বা 10 মাস সময়টি তখন কিভাবে কাউন্ট করা হবে? এখন হাইকোর্ট যদি এখন আপিল বিভাগ যদি এই রায় যদি কোনো স্থগিত করে বা কোনো কিছু করে, তো সেটা তখন তো আইনি ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, আমরা সেইভাবে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। জনাব আব্দুর রহমান, আমরা যে বিষয়টি বারবার দেখি যে আপনারা যখন এইসব কোনো উদ্যোগ নেন, আপনি সেটি বলছিলেন ধারাবাহিকভাবে যে আসলে কেউ না কেউ যখন এটি কোর্টে মামলা করে, যখন এটি স্থগিত হয় তখন আর এই ব্যাপারটি একরকম থাকে না বা একই রকমভাবে করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনারা কি যারা এই 3000 বসতি 3000 স্থাপনার সাথে সংযুক্ত তাদের সাথে আলাদা করে কোনো রকম কথা বলার কথা চিন্তা করছেন বা তাদেরকে যেটাকে বলে হচ্ছে একটু বুঝিয়ে শুনিয়ে সেটি করার কথা ব্যাপারটি কি ভাবছেন কিনা? না না না, এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নাই, এই ধরনের আমরা কোনো কিছুতে উদ্যোগ নিব না। গভর্নমেন্টের যে মহামান্য হাইকোর্টের যে আদেশ বা গভর্নমেন্টের যে নির্দেশনা, যে হাইকোর্টের যে আদেশ থাকবে আমরা সেই মোতাবেক কাজ করব, আমরা এই ধরনের কোনো কাজ করব না। এই 3000 স্থাপনা বা যতটা স্থাপনাই হোক তা উঠানো শুরু বা সরানো শুরু কি আপনারা 10 মাস পর থেকে করবেন? মানে আপনাদের উদ্যোগটা 10 মাস পর থেকে শুরু হবে নাকি 10 মাসের মধ্যে আপনারা সম্পন্ন করবেন? আমাদের উদ্যোগটা 10 মাস পর থেকে শুরু হবে। তবে একটা জিনিস আমাদের সুবিধা হলো যে সেই সময় আর এইরকম কোনো আমরা স্থগিতাদেশ বা কিছু পাবো না, যেহেতু এটা নির্দেশনা, এটা মহামান্য হাইকোর্টের নির্দেশনা, তখন এরকম কোনো স্থগিতাদেশ পাবো না বা আমরা বাধার সম্মুখীন হব না। এই স্থাপনাগুলির সাথে তো সমাজের অনেক প্রভাবশালী লোক, বিশেষ করে সরকারের সাথে ঘনিষ্ঠ এরকম অনেক লোকও তো রয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন না বা পড়লে আপনারা কি করবেন? না, আমরা মনে করি যে এই ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে পড়বো না, কারণ আমাদের কিছু কিছু জায়গা, কিছু কিছু রোড এগুলো বাণিজ্যিক করা আছে। তারা যেরকম এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কেউ যদি চালাতে চায় তাহলে বাণিজ্যিক এরিয়াতে আসে চালাবে, বাণিজ্যিক এরিয়া আছে, তারা বাণিজ্যিক এরিয়াতে তারা ব্যবস্থা নেবে, বাণিজ্যিক এরিয়াতে তারা চালাবে এগুলা। কিন্তু যেগুলো আবাসিক এলাকা আছে বা যেগুলো অনুমোদন নাই আবাসিক এলাকাতে, তারা এরকম বাণিজ্যিক এটা তারা চালাতে পারবে না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন কি যে বাণিজ্যিক কার্যক্রম বলতে ঠিক আসলে এটা সংজ্ঞা কি? কারণ আমরা যখন বিরতিতে ছিলাম তখনও এই প্রশ্নটি এসছে, স্কুল বিশেষ করে মানে ছোট বাচ্চাদের স্কুল কি আসলে বাণিজ্যিক কার্যক্রমের আওতায় পড়বে কিনা? আবাসিক এলাকায় তো স্কুল থাকতেই হবে, তাহলে তারা কোথায় থাকবে? না, এটা বাণিজ্যিক কার্যক্রমের ইয়েতে আওতায় পড়ে। স্কুল কলেজ এগুলো বাণিজ্যিক, এটা প্রাতিষ্ঠানিক, আমাদের প্রাতিষ্ঠানিক কার্যকলাপ, এগুলা প্রাতিষ্ঠানিক কার্যকলাপ এখন বর্তমানে বাণিজ্যিকের আওতায় পড়তেছে। এদের জন্য আলাদাভাবে স্থান থাকা দরকার। একবারে এরকম যদি আদালত, যেটা আমি বললাম যে স্কুল কলেজগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু গভর্নমেন্টে কিন্তু অলরেডি নির্দেশনা আছে তাদেরকে আবাসিক এলাকা থেকে সরে অন্যত্র যায় তাদেরকে স্কুল কলেজ করার জন্য, এরকম নির্দেশনা আছে, গভর্নমেন্টের নির্দেশনা আছে। কিন্তু অনেকেই এরই মধ্যে প্রতিপালন করছে, অনেকেই আবার করে নাই। আচ্ছা,
আরেকটি প্রশ্ন আসছে যে এখন নাগরিক জীবনের মধ্যে বাইরে খাওয়া দাওয়া, বিশেষ করে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া একটি জীবনের অংশ হয়ে থাকছে। আমরা অনেক রেস্তোরাঁ দেখছি গুলশান বনানী, বারিধারা এবং ধানমন্ডি এলাকায়। সেই রেস্তোরাঁগুলিও কি সরিয়ে নিতে হবে? মানে গুলশান এলাকায় কি কোনো রেস্তোরাঁ থাকবে না, শুধু ডেজিগনেটেড বাণিজ্যিক এলাকা ছাড়া? না, গুলশান এলাকায় থাকবে না এটা আমরা বলবো না। যেরকম আমি যদি বলি যে গুলশান 1 থেকে গুলশান 2 এটা বাণিজ্যিক এরিয়া, এই রোডটা বাণিজ্যিক করা আছে, এই রোডের দুই পাশে বাণিজ্যিক করা আছে, তারা দুই পাশে আসবে, যেখানে বাণিজ্যিক করা আছে, যেগুলো বাণিজ্যিক ভবন হিসেবে ডিক্লেয়ার দেওয়া আছে, সেখানে এসে তারা ব্যবসা করবে না, এটা আমরা বলতে পারি না, এটা বলবো না আমরা। যেরকম বনানী 11 নম্বর রোড, এটা বাণিজ্যিকভাবে বলা আছে, এটা বাণিজ্যিক। এই রোডের দুই পাশে হতেই পারে, এটা অবশ্যই রেস্টুরেন্ট হতে পারে, বাণিজ্যিক এরিয়া এটা, এখানে তারা করতেই পারে, তারা ব্যবসা করবে, অসুবিধা নেই কোনো। কিন্তু যে কোনো আবাসিক এলাকায় যে কোনো একটি মেকশিফট রেস্তোরাঁ ঘোষণা করা সম্ভব হবে না, বা তাদেরকে কিন্তু আবাসিক এলাকায় করা যাবে না। আবাসিক এলাকা, একটা আবাসিক এলাকা আছে, আবাসিক এলাকার ভিতর যত্রতত্র ভাবে আমি একটা হোটেল করলাম, আমি একটা রেস্টুরেন্ট করলাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। নিষেধাজ্ঞাটা এটাই যে আবাসিক এলাকার ভিতর এটা করতে পারবে না। জনাব আব্দুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এডু স্পিকে এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি। মৌলভীবাজারে বন্যা দীর্ঘস্থায়ী হয়, 5 উপজেলায় বেড়েছে দুর্ভোগ, ময়লা পানি ব্যবহারে বাড়ছে রোগের প্রকোপ, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও চিকিৎসার অভাবে দুর্গতদের দিন কাটছে চরম কষ্টে। এদিকে কুশিয়ারা নদীর পানি মৌলভীবাজারে কিছুটা কমলেও শেরপুরের দিকে বইছে বিপদসীমার 19 সেন্টিমিটার উপরে। বসতঘরের চারদিকে পানি, ময়লা পানিতেই কাটছে দিন। বন্যায় ভেঙে গেছে স্যানিটেশন ব্যবস্থা, তলিয়ে গেছে সবকটি নলকূপ। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট, বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দুর্গতদের অভিযোগ, টানা 2 সপ্তাহ পানিবন্দী থাকলেও পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা সহায়তা। আমার 3টা বাচ্চা বেমার আছে, ডায়রিয়ার রোগী, একটা বাচ্চা খাইলে আমার পানি ধরছে, 3জন বাচ্চা তুকে বাখরছেন, নাওর তুলে পাইছেন। কোন তো মহিলা বলা আন্না পানি বাঙ্গিয়া হাত রাইয়া কোন মহিলা বলে কিছু পাইলেন না। পানিয়ে গোর দুয়ার পুরো গেছে, 11 জায়গা রইয়ার আসরে রইছে। আপনি কতদিনও পাইছেন, আমি চেয়ারম্যান আপনারা কুচ্চ দিছি। তবে সিভিল সার্জন বলছেন, বন্যা কবলিত এলাকায় যে মেডিকেল টিম আছে তা পর্যাপ্ত। বর্তমানে যে অবস্থা রয়েছে এটা খুব ঝুঁকিপূর্ণ আমরা মনে করি না, এবং বন্যার পানি সরে যাওয়ার পরে এই স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়তে পারে, এবং সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করার জন্য আমাদের মৌলভীবাজার জেলাতে 67টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে, পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে, কোনো কিছুর কোনো ঘাটতি নেই। মৌলভীবাজারের 5 উপজেলায় তৃতীয় দফার এই বন্যায় 33টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় পানিবন্দী কমপক্ষে 3 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি আলোচনা করতে যোগ দিচ্ছেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন এবং বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন আছেন আমাদের সঙ্গে। জনাব রুহুল আমিন, উত্তরাঞ্চলে পানির উচ্চতা বাড়ছে বলে জানা গিয়েছিল, সেখানকার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ আপনাদের কাছে কি তথ্য রয়েছে? জনাব রুহুল আমিন। ধন্যবাদ। আমাদের আসলে বগুড়া, জি আসসালামু আলাইকুম। আমাদের বগুড়া জেলাটা ব্রহ্মপুত্র যমুনা নদীর ডান তীরে অবস্থিত, এবং ব্রহ্মপুত্র যমুনার প্রতিটি পয়েন্টেই প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধির হার অব্যাহত আছে। আজকে বিকেলে সারিয়াকান্দি এলাকায় আমাদের বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে পানির সমতল বিদ্যমান। তো বগুড়ার ঠিক কাছাকাছি যে 3টি স্টেশন, বিশেষ করে বাহাদুরাবাদ এবং বগুড়া এবং ভাটিতে সিরাজগঞ্জ, এই 3টি স্টেশনেই ওয়ার্নিং লেভেলের মধ্যেই পানি বিরাজমান, অর্থাৎ 50 সেন্টিমিটার, ডেঞ্জার লেভেলে 50 সেন্টিমিটার মধ্যেই পানি অবস্থান করছে, এবং পানির সমতল প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যখন নদীর পাড়টা ডুবে যাচ্ছে তখন বন্যার নিয়ন্ত্রণ বাঁধে এই চাপটা, পানির চাপটা বাড়তে থাকবে, এবং আমরা এই বিষয়ে প্রতিনিয়ত সজাগ আছি এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সবসময় পর্যবেক্ষণে রেখেছি, যাতে করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ। আমাদের সাথে প্রকৌশলী সাজ্জাদ হোসেন আছেন। প্রকৌশলী সাজ্জাদ, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে পানিও বাড়ছে, আপনারা এই বিষয়ে কি ধরনের পূর্বাভাস দিয়েছেন বা কি ধরনের পূর্বাভাস আপনারা দিচ্ছেন যে সার্বিক বন্যা পরিস্থিতি কি দাঁড়াবে আগামী কয়েকদিনের মধ্যে?
প্রকৌশলী সাজ্জাদ হোসেন। আপনাকে ধন্যবাদ। আমরা সিলেট এবং মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি লক্ষ্য করছিলাম, সেটা কিন্তু গত 24 ঘন্টা থেকে কিন্তু সেটা পানি হ্রাস পেতে শুরু করেছে এবং বর্তমানে কুশিয়ারার সবকটা পয়েন্টে পানি হ্রাস কিন্তু গত 24 ঘন্টা থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এই ধারাটা অব্যাহত থাকবে, বন্যা পরিস্থিতি উন্নতি হবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এই মুহূর্তে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু বৃষ্টিপাত কোথাও মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি পানি হ্রাসের যে পরিমাণটা সেইটা কিছুটা কম, বাট পানি হ্রাসের দিকে যাচ্ছে সুরমা এবং কুশিয়ারার নদীতে। অপরদিকে যমুনার কথা যেটা আমাদের এক্সিকিউটিভ স্যার বললেন, পানি যেটা হচ্ছে গত আমরা 30শে জুন থেকে আমরা দেখছি যমুনা নদীর এবং ব্রহ্মপুত্র নদীর সবকটা পয়েন্টের পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং যার ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা আবহাওয়ার পূর্বাভাস এবং উজানের প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমরা যেটা দেখতে পাচ্ছি, পানির এই ধারাটা আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে। বর্তমানে পয়েন্টগুলোতে যেটা কিছুক্ষণ আগে শুনলেন, বিশেষ করে 3-4টা পয়েন্ট যমুনার ওয়ার্নিং লেভেলে চলে আসছে। তো পানির এই ধারা অব্যাহত থাকলে হয়তো আগামী 2 অথবা 3 দিনের ভিতরে পয়েন্টগুলোতে বিপদসীমার আরো কাছাকাছি এবং বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বাভাসে। জনাব রুহুল আমিন, আমরা অনেক কথা এরকম শুনছি যে এবছর খুব বড় ধরনের বন্যা হতে পারে বা বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। আপনি এরকম বন্যার আশঙ্কা করছেন কিনা? অনেকে বলছেন যে এবার বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে এবং সেই বৃষ্টি আসলে বড় ধরনের একটি বন্যার কারণ হতে পারে এবং আমাদের উজানেও আমরা পানি বেশি দেখতে পাচ্ছি এবার গতবারের তুলনায়। আপনি এই বিষয়ে আপনি কি জানাবেন আমাদের? আচ্ছা, আসলে আমার জানা মতে যে বিশেষ করে আমাদের বাংলাদেশ কিংবা ভারত যাই বলি, আমরা সর্বোচ্চ হয়তো 5 দিনের ফোরকাস্ট করতে পারি আর কি। তো যেহেতু আমাদের সাথে মানে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আছেন, উনিও হয়তো খুব আমার থেকে ভালো জানবেন যে আমরা আসলে ফোরকাস্ট সবসময় 5 দিনের বেশি করতে পারি না। ফোরকাস্ট 5 দিনের বেশি আমাদের করা সম্ভব হচ্ছে না, কিন্তু গত বছরের তুলনায় বা লক্ষণ যদি দেখি আমরা গত কয়েক বছরের তুলনায় বন্যার যে ধারা, সেটি থেকে আমরা আসলে খুব বড় ধরনের বন্যার সংখ্যার মধ্যে রয়েছে কিনা প্রশ্নটি আমরা আসলে নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের কাছেও জানতে চাইবো যে বড় ধরনের সংখ্যা রয়েছে কিনা, কারণ আমাদের কাছে অনেকে জানতে চাইছেন যে এবারে বন্যাটি আসলে একটি দীর্ঘস্থায়ী বা প্রলম্বিত বা বেশি এলাকা আক্রান্ত হওয়ার মতো একটি বন্যা হতে পারে কিনা। জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনি। আসলে ব্রহ্মপুত্র যমুনা যেটা জি ব্রহ্মপুত্র যমুনা যেটা, এটার ম্যাক্সিমাম পানিটা আসতেছে না, 93% পানি আসে আমাদের আপার ক্যাচমেন্ট থেকে, অর্থাৎ আমাদের দেশের উজান থেকে। তো এই পানিটা তো ড্রেন আউট হতে হয় যমুনা নদী দিয়ে বঙ্গোপসাগরে। তো একই পাশে আমাদের ভাটির যে নদীগুলো আছে, বিশেষ করে গ্যাঞ্জেস অর্থাৎ পদ্মা, তো একই সঙ্গে যদি আমাদের উপরের পানিটা ক্রমান্বয়ে মানে বেশি ফ্লো হয়, অর্থাৎ আপস্ট্রিম থেকে বেশি পানি আসে, আর যদি পাশাপাশি গ্যাঞ্জেসের পানিটা যদি একই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে পানিটা সেভাবে ড্রেন আউট হতে পারে না এবং সেক্ষেত্রে বন্যার একটা আশঙ্কা থেকে যায় আর কি। প্রকৌশলী সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাইবো যে অনেকেই এই কথা বলছেন যে এবার আসলে বড় বা প্রলম্বিত বা বেশি এলাকায় বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো এখন আমাদের যে বাংলাদেশে যে মৌসুমী যে বন্যাটা, আমরা সেই বন্যার এখন জুলাই মাসে অবস্থান করছি। সাধারণত জুলাই এবং আগস্ট মাসে দেখা যাচ্ছে আমাদের দেশে বন্যাটা ব্রহ্মপুত্র এবং গ্যাঞ্জেস বেসিন এবং মেঘনা বেসিনে হয়ে থাকে। সেই অর্থে আমরা এখন কিন্তু বন্যার একটা মৌসুমের অথবা বর্ষা মৌসুমের সময়ে আছি। এখন যদি আমি নদ নদীর অবস্থার কথা এই মুহূর্তে বলি, তাহলে ব্রহ্মপুত্র এবং যমুনাতে আপনার 30 তারিখ থেকে যে বৃদ্ধির হারটা শুরু হয়েছে এবং সাথে সাথে গ্যাঞ্জেস বেসিনেও পানি অল্প বিস্তর বাড়ছে। এখন এইখানে দাঁড়িয়ে কিন্তু আসলে আগামী আগস্টে অথবা জুলাইয়ের শেষে কি হবে সেটা বলাটা একটু কঠিন, কারণ বৃষ্টিটা বন্যার পানিটা পুরাটাই নির্ভর করছে বৃষ্টিপাতের উপর। এখন দীর্ঘমেয়াদী পূর্বাভাস এই মুহূর্তে দেওয়াটা আমাদের দেওয়াটা অনেকটা কঠিন। আমরা এখন 5 দিনের পূর্বাভাস দিয়ে থাকি।
আসলে দীর্ঘমেয়াদী বন্যা পূর্বাভাস দিতে পারলে আমরা আসলে খুব বেশি খুশি হতাম, মানুষকে আগে জানাতে পারলে। তো এখন আমাদের যে কার্যক্রম আছে সেখানে আমরা যেটা বুঝতে নদ নদীর অবস্থা এবং আবহাওয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা স্বল্প মেয়াদী অর্থাৎ 3 থেকে 5 দিনের পূর্বাভাস দিয়ে থাকি। এখন যেটা আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার যেটা বলতেছিলেন যে 3টা নদীর পানি যদি একই সাথে বাড়ে তখন বাংলাদেশে একটা বড় ধরনের বন্যার দিকে যায়। তো সেটার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যেমন 1998 সালে যেটা হয়েছিল, আপনার 3টা নদীর পানি একসাথে বৃদ্ধি পেয়েছে এবং সেটা সিনক্রোনাইজেশন হয়েছে, যার ফলে বাংলাদেশের বন্যাটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়টা বলাটা একটু কঠিন। প্রকৌশলী সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন। আপনাকেও এই রিসপেক্টে একটি বিরতি নিচ্ছি। ফরহাদ মজার নিখোঁজের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেছেন সংবিধানের ১৬শ সংশোধনী বাতিলের জেরেই অপহৃত হয়েছিলেন ফরহাদ মজার। অন্যদিকে রহস্য বার করতে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আদালত থেকে পরিবারের কাছে ফেরার অনুমতির পর মঙ্গলবারই ফরহাদ মজহারকে ভর্তি করা হয় রাজধানীর বারডেম হাসপাতালে। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্বজন ও খুব ঘনিষ্ঠজন ছাড়া আর কেউ তার সঙ্গে দেখা করতে পারছেন না। এদিকে ফরহাদ মজাহারকে অপহরণের ঘটনায় সরকারই জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি, ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বিরুদ্ধে যাওয়ায় মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছে সরকার। ফরহাদ সাহেবের ব্যাপারটা নিয়ে যেটা চলছে গতকাল থেকে, এটা আমাদের কাছে আবার পুরনো কথায় আসতে হয় যে যখনই সরকারের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে, অর্থাৎ এই রায়টা হলো ১৬ষ সংশোধনী, তারপরে কিন্তু ঘটনাটা ঘটলো। তবে এ ঘটনায় সরকারের হাত থাকার অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকদের তিনি জানান, ফরহাদ মজাহার কিভাবে খুলনা গেলেন, এতে কারা জড়িত সবই তদন্ত করা হচ্ছে। কিভাবে গিয়েছেন, কি নিয়ে তিনি বের হয়েছেন, কয়টার সময় বের হয়েছেন, প্রতি ঘন্টার খবর আমরা রেখেছিলাম তার মোবাইলকে ট্র্যাক করতে করতে। মামলা হয়েছে, মামলাটা সম্পূর্ণ তদন্ত রিপোর্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। গত সোমবার ভোররাতে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে সেদিন রাতে যশোর নোয়াপাড়ায় একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আদাবর থানায় তার পরিবারের করা অপহরণের মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কবি ফরহাদ মজারের অপহরণ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আছেন আমাদের সঙ্গে। খুলনা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলামও আছেন আমাদের সঙ্গে। অধ্যক্ষ তরিকুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে খোদ ফরহাদ মজার যেখানে বলছেন যে সরকারকে বিব্রত করতে কেউ অপহরণ করে থাকতে পারেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে সরকারের বিরুদ্ধে যেহেতু এটি সিদ্ধান্ত গিয়েছে, ষোড়শ সংশোধনী বাতিলের কথা তিনি বলছেন, সেই কারণে কোনো একটি ঘটনা এরকম ঘটতে পারে। আপনিও কি এই বক্তব্য সমর্থন করেন, আসলে ফরহাদ মজারকে অপহরণ করেছিল সরকার যাতে দৃষ্টি অন্যদিকে ফেরানো যায়? অধ্যক্ষ তরিকুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শুরু থেকে যদি আপনি শোনেন, তিনি পূর্বের কিছু ঘটনার রেফারেন্সও এখানে এনেছেন। এর আগেও কয়েকবার দেখা গেছে সরকার যখনই কোনো বিষয়ে বিপরীত পরিস্থিতিতে পড়েছে, তখনই দেশে এমন একটা ঘটনা ঘটেছে, মানুষের সমস্ত দৃষ্টি সেদিকেই গেছে এবং সরকারের ওই যে পেছনে পড়া ঘটনাটি আড়াল হয়ে গেছে। তো এই রেফারেন্সই উনি বলেছেন ফরহাদ মজারের ঘটনাটা সেরকম হয়ে থাকতে পারে, উনি ধারণা করছেন। এবং এইটা তো খুব স্বাভাবিক, দেশে যেভাবে খুন, গুম, অপহরণ বিশেষ করে বিরুদ্ধ মতের উপরে চালানো হচ্ছে, দীর্ঘদিন ধরে এই ঘটনাটা গত 8 বছর ধরেই আমরা জাতি দেখছি এবং বেশ বড় বড় অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনাই তো আমি আপনার এই বক্তব্যের সাথে যদি একমত পোষণও করি, কিন্তু আপনি কি মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই রেফারেন্সটি দিয়েছে, যেটা আপনি বলছিলেন ষোড়শ সংশোধনী অ্যাপিলেট ডিভিশনে বাতিলের যে রেফারেন্স তিনি দিলেন, আপনি কি মনে করেন এতে আসলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সরকারের কোনো পরাজয় হয়েছে, নাকি এতে বোঝা গেল দেশে আইনের শাসন আছে, যেটি যার বিপরীত কথা আপনারা বলে আসছেন, এবং বিচার বিভাগ স্বাধীন? তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে আমি মনে করি ওই ঘটনায়।
যে এটা আপনি কেন মনে করছেন সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ধারণা, কিন্তু সারা দেশের মানুষ, বিশেষ করে দেশের বিশিষ্ট আইনজীবীরা, সংবিধান বিশেষজ্ঞরা কিন্তু আপনার এই ধারণার সঙ্গে একমত না। তারা কি বলছেন? কারণ সরকারই তো পার্লামেন্টে এই আইনটা উত্থাপন করেছে এবং সরকারই এই পার্লামেন্টে এই আইনটা উত্থাপন করে তারা পাশ করিয়েছেন, যে তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করেছেন যে সংসদ সদস্যরা বা সংসদেই বিচারপতিদেরকে অপসারণের ক্ষমতা রাখবেন। এটি সারা দেশের মানুষ, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরা মনে করেছেন যে এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে এবং বিচারপতিরা সরকারের চাপে থাকবেন। সেই কারণে এই বিচার বিভাগ যে দেশে যুগান্তকারী রায়টি দিয়েছে, এর ফলে মানুষের মনে এই স্বস্তি বোধ জাগ্রত হয়েছে যে এখন আর বিচার বিভাগকে ওইভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। দেশে যে আইনের শাসন আছে এটি সরকার বা সংসদ তো প্রতিষ্ঠিত করে না, এটা বিচার বিভাগই এই রায়ের মধ্যে দিয়ে। তরিকুল ইসলাম, আমার ধারণা আপনি আমার কথারই প্রতিধ্বনি করলেন। আমি এই পুরো ব্যাপারটি আমি আপনার সাথে একমত, কিন্তু সরকার যখন আইনটি করেছে সেটি হচ্ছে 2014 সালের 17 সেপ্টেম্বর। সরকার এই আইনটি করার ফলে জনগণ যদি এটি ভালোভাবে না নিয়ে থাকে তখন থেকেই ভালোভাবে নেয়নি। ষোড়শ সংশোধনী আদালতে বাতিল হওয়ার ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ হবে? আমার প্রশ্ন হচ্ছে এইটি। এই জন্য যে সরকারের মানে পারসেপশনটা এমন যে সংসদের মাধ্যমে বিচারপতিদেরকে অপসারণ করা এটি বিচার বিভাগের পরে একটি চাপ বা হস্তক্ষেপ, সেই কারণেই আপনার সরকার এটা করেছিলেন, একটা দুরভিসন্ধমূলক কর্মকাণ্ড বলে জনগণ মনে করে, মনে করেছিল। আপনি লক্ষ্য করেছেন যে আওয়ামী ঘরানার আইনজীবী যারা এমিকাস কিউরি হিসেবে দায়িত্ব পালন করেছেন তারাও কিন্তু এই অবস্থানের বিপক্ষে গেছেন আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য। জনগণ ভাবছে যে সরকারের একটা দুরভিসন্ধি ছিল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আইনটি পাশ করা হয়েছিল। কারণ আপনি আজকে দেখছেন, বিশেষ করে আমরা যারা বিরুদ্ধ মতের লোক, তারা বিচার বিভাগে সব ক্ষেত্রে সঠিক বিচার পাচ্ছি না। আদালতে আমাদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারক সরাসরি বলছেন এটি একটি রাজনৈতিক মামলা, এইভাবে জামিন দেওয়া যাবে না। এই ঘটনা তো আমরা সরাসরি মুখোমুখি হয়েছি, আমরা এর ভুক্তভোগী। ফলে স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে সরকারের দুরভিসন্ধিমূলক যে সরকারের একরকম পরাজয় হয়েছে, সরকার পরাজয় থেকে দৃষ্টি সরানোর জন্যই ফরহাদ মজহার কাণ্ডটি করে থাকতে পারেন বলে আপনারা মনে করছেন। আমি একটু ডাব্লিউ সরকারের কাছে যাই। জনাব ডাব্লিউ সরকার, ফরহাদ মজহার কিভাবে গেলেন, কি নিয়ে বার হয়েছেন, তার সবই আমরা খতিয়ে দেখছি। এটি তো কোনো বড় এরকম কোনো ঘটনা নয়। ফরহাদ মজহার একজন, অনেকে তাকে চিনে থাকেন। এতক্ষণ সময় তিনি আসলে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, সেইটি সরকার বার করতে পারছে না কেন? আপনার কাছে কি মনে হয় জনাব ডাব্লিউ সরকার? এবং বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে আমাদের মনেও কিন্তু এই সন্দেহ আছে ফরহাদ মজহারকে সরকার বা সরকারের সহযোগী কেউই আসলে কোনো না কোনো কারণে নিয়ে যেতে থাকতে পারেন। এই সন্দেহ কি খুব অমূলক বলে আপনি মনে করেন কিনা জনাব ডাব্লিউ সরকার? জি, ধন্যবাদ। আসলে যেটি আসলে বলা হচ্ছে যে ফরহাদ মজহারকে অপহরণ করে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার একটি প্রক্রিয়া করছে, সেটি আসলে ঠিক না। সরকার ফরহাদ মজহারকে কিছুক্ষণের জন্য বা সাময়িক বা 2 দিন 4 দিনের জন্য অপহরণ করে সরকারের কোনো এখানে লাভ আছে বা দুরভিসন্ধির কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তিনি স্পষ্টই বলেছেন যে আমরা তাকে ট্র্যাক করছিলাম, মোবাইল তার সাথে ঘন্টার পর ঘন্টা আমরা কথা শুনছিলাম, তিনি কোন জায়গায় অবস্থান করছিল এবং তাকে আমরা উদ্ধার করে তার পরিবারের হাতে কিন্তু সরকারই দিয়েছে। এটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম তিনি যেটা বলছেন যে এটি সরকারের একটি চক্রান্ত এবং এটি করা হবে জানতাম, তাহলে মির্জা ফখরুল ইসলাম সরকারকে কেন আগেই ইঙ্গিতটা দিলেন না এবং ফরহাদ মজহারকে সাবধান করে দিলেন না আপনার প্রতি এরকম কিছু হতে পারে, অথবা আপনি বাড়িতে থাকেন। ঠিক ফরহাদ মজহার যে আক্রান্ত হবেন না, মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেন না যে ফরহাদ মজহারই আক্রান্ত হবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা ছিল কোনো না কোনো ভাবে এরকম একটি ঘটনা ঘটবে যাতে আপনাদের এত বড় পরাজয় দৃষ্টির আড়ালে চলে যায়। আপনারা যে আইন পাশ করেছিলেন সেই আইন যেহেতু বাতিল হয়ে গেছে, এই আপনাদের পরাজয় যাতে আড়াল হয়। আমরা তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকার তারা কিন্তু সবসময় বলে আসছেন যে দেশে আইনের শাসন আছে এবং সেটি বিরোধী পক্ষ তারা কখনোই মেনে নিতে চাচ্ছে না। আজকে যদি আইনের শাসন আছে বিধায় কিন্তু আজকে মাননীয় হাইকোর্ট এই রায়টিকে বাতিল করার মতন একটি দুঃসাহস পর্যন্ত তারা আমার মনে হয় যে সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে এটি মনে হয়েছে, এখানে সরকারের কোনো পরাজয় হয়েছে বলে আমি মনে করি না।
কিন্তু আপনারা আইনের গতিতে চলবে, এটি আমি বিশ্বাস করি এবং সেটি জননেত্রী শেখ হাসিনা এটা বিশ্বাস করেন। কিন্তু যেটি অধ্যক্ষ তরিকুল ইসলাম বলছিলেন এবং আমরাও অনেকভাবে শুনেছি যে আপনারা একটি উদ্যোগ নিতে চাইছিলেন যে এখানে সংসদ সদস্যদের কাছে থাকবে বিচারকদের অপসারণের ক্ষমতা, সেটি যখন বাদ হয়ে গেল, সারা বাংলাদেশে যখন আপনাদের একটি সমালোচনা আবার নতুন করে হলো, বলা হলো যে আপনারা আসলে পরাজিত হয়েছেন, তখন এরকম একটি ঘটনা কি শুধুই কাকতালীয়? মির্জা ফখরুল ইসলামের আশঙ্কাটি কি শুধু উড়িয়েই দেওয়া যায়? আসলে কি মনে করেন আপনি ডাব্লিউ সরকার যে মির্জা ফখরুল ইসলাম? আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম শুধুমাত্র রাজনীতির স্বার্থে এটি বলেছেন। দেখেন, বিচার বিভাগের এই স্বাধীনতাকে কারা খর্ব করেছে এটি কিন্তু আমরা যদি কিছুদিন পূর্বে যাই তাহলে কিন্তু বুঝতে পারবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার যখন আদালতে ছিল, তখন কোন কোন বিচারপতিকে এই হত্যার বিচার যাতে না হয় সেটি কে প্রবাহিত করেছিল, তখন কিন্তু যে সরকার ছিল তারা কিন্তু প্রবাহিত করেছিল এবং বিচারপতিরা এটিকে এই রায়টিকে দেওয়ার জন্য বা এটিকে বিচার কার্যক্রম চালানোর জন্য তারা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলেছিল। সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। জাতির জনক হত্যার রায় এটি কিন্তু তারা করেছিল। তখন কিন্তু বিচারপতিরা আইনটিকে তারা মামলাটিকে তারা চালাতে কিন্তু রাজি হয়েছিলেন, অপারগতা স্বীকার করেছেন। জনাব ডাব্লিউ সরকার এবং অধ্যক্ষ তরিকুল ইসলাম, আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে পরপর দুটি ঘটনা, ষোড়শ সংশোধনীর বাতিলের রায়, আপিল বিভাগে বহাল এবং ফরহাদ মাজারের সারাদিন অপহরণ হয়ে থাকা, এই দুটি ঘটনা তৃণমূলে জনগণের মনে কি প্রভাব বিস্তার করেছে আপনি যদি 30 সেকেন্ড একটু বলেন। ডাব্লিউ সরকার, এটি আসলে আওয়ামী লীগে আপনাদের যাদের সমর্থক আছেন বা জনগণ আছেন তারা কিভাবে দেখছেন? আসলে এটি আমি বিশেষ করে রাজশাহীর কথাই বলতে পারি, এটি রাজশাহীতে কোনো প্রভাব পড়ে নাই, প্রভাব পড়ে নাই। আমরা আমাদের বড় আলোচিত কোনো ঘটনাও এটি হয়নি। খুলনার প্রভাব জানতে চাই অধ্যক্ষ তরিকুল ইসলামের কাছে, আপনি যদি 10 সেকেন্ড একটু বলেন যে এই দুইটি ঘটনার কোনো প্রভাব খুলনায় রয়েছে কিনা। আসলে সারা দেশে একটা পরিস্থিতি তো আছেই, পত্র পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় এই বিষয়টি আলোড়িত হয়েছে, ফলে এটাকে অস্বীকার করার কারণ নাই যে এই ঘটনাটি কোনো আলোড়ন সৃষ্টি করেনি। আর খুলনায় তো একটি বেশি হয়েছে, কারণ খুলনায় অনেকগুলো প্রশ্ন জনগণের তৈরি হয়েছে যে একজন ভদ্রলোককে নিখোঁজ হওয়ার পরে তার মোবাইল ট্র্যাক করা হচ্ছে এবং এখানে সাংবাদিকরা, অনলাইন মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরাই লিখছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী যারা মোবাইল ট্র্যাকিংয়ের দায়িত্বে ছিলেন তারা বলছেন যে বারবার মোবাইলটি অন অফ হচ্ছে এবং একটা নির্দিষ্ট জায়গায় টাওয়ারে তাকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অধ্যক্ষ তরিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ডাব্লিউ সরকার, আপনাকেও এই ছিল আজকের এইচএসপিতে।